আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চরমুকিমপুর থেকে। এখন আমি যে জায়গাটি থেকে অবস্থান করছি এটিকে বলা হয় মুনপুরা ব্রিজ, এবং এই যে নদী, এই নদীর দুপাশে, এক পাশে চরমুকিমপুর এবং আরেক পাশে বারাহির চর, এই দুই পাশেই কিন্তু বিস্তীর্ণ এলাকা জুড়ে করলা চাষ করা হয়েছে। এই অঞ্চলে যদি আপনি কখনো আসলে আপনারা দেখতে পাবেন যে এখানে আপনার দৃষ্টির সীমা জুড়ে, অর্থাৎ আপনি যত দূর আপনার দৃষ্টি যাবে তত দূর কিন্তু আপনি দেখতে পাবেন শুধু করলা আর করলা। এই জন্যই এই অঞ্চলকে এখন বলা হয়ে থাকে করলার রাজ্য। এখানে বিঘার পর বিঘা শুধু করলায় চাষ করা হচ্ছে, এবং এই করলা চাষ করে কৃষকরা কিন্তু তাদের ভাগ্যের এক ব্যাপক পরিবর্তন ঘটাতে সক্ষম হয়েছে। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে এই চর মুকিমপুর ঘুরে ঘুরে এখানকার কৃষকদের সাথে কথা বলে জানানোর চেষ্টা করব তারা কেমন করছেন এবার করলা চাষ করে। আশা করছি আপনারা পুরোটা সময় জুড়ে আমার সাথেই থাকবেন। নানান গুণে গুণান্বিত করলা এখন আমাদের কাছে এক জনপ্রিয় সবজি, আর কৃষকরাও দিন দিন করলার প্রতি ঝুঁকে পড়ছেন, কারণ এই করলা চাষ করা অনেক সহজ আর খুব অল্প সময়েই করলা সংগ্রহ করা যায়, তাই এর কদর দিন দিন বেড়েই চলেছে। প্রিয় দর্শক, আমি এখন কথা বলছি নাদের আলী চাচার সাথে, যিনি এবার প্রায় 100 ডিসিমাল জায়গাতে করলা চাষ করেছেন। আমরা একটু শুরুতে তার সাথে কথা বলে নিই। কেমন আছেন আপনি? হ্যাঁ, খুব ভালো আছে, আল্লাহ খুব ভালো রাখছে। আচ্ছা, আপনাদের গ্রামের নামটা একটু বলেন তো। আমার গ্রামের নাম চরমুকিমপুর, আচ্ছা। মানিকগঞ্জ, জেলা মানিকগঞ্জ, থানা মানিকগঞ্জ, সবই মানিকগঞ্জ। আচ্ছা, ইউনিয়ন হচ্ছে কৃষ্ণপুর ইউনিয়ন। আচ্ছা আচ্ছা। আমি তো আজকে আপনাদের এই যে এই করলার খেতে আসলাম, এবং আশেপাশে যত দূর আমার চোখ যাচ্ছে সব দিকেই তো শুধু করলা আর করলা। করলা তো এইরকম কি আপনাদের এই অঞ্চলে প্রতি বছরই এইভাবে করলা চাষ করা হয়? প্রতি বছর, এই ভাদ্র মাসে প্রতি বছর। আচ্ছা, প্রতি বছর, প্রতি বছরই হয়? প্রতি বছরই হয়। এবার আপনি করতেছেন হচ্ছে প্রায় 100 ডিসিমাল জায়গার উপর, তাই তো? আপনি কি এখনো বিক্রি করা শুরু করেছেন? কেবল শুরু করছি বিক্রি করা। কেবল শুরু করেছেন। আচ্ছা, এইটা আপনার হচ্ছে কি জাতের করলা আপনি চাষ করছেন? এটা হলো রংপুরের ওই যে রানীপুকুর নাকি এরকম একটা জাত যেটা আছে। এই জাতের আপনার হচ্ছে সুবিধা কি আমাকে একটু বলেন তো। এটা জাতের সুবিধা মানে করলা ওই খুব ধরে বেশি। আচ্ছা, তারপরে যাচাইতেও খুব সহজ, টাকাও বেশি দেয়, মানে টাকা বেশি দেয়। হ্যাঁ, মানে চাহিদা বেশি। রোগ বালাই কেমন হয়? রোগ বেলায় ওষুধ দেন লাগে, 7 দিন পর ওষুধ দেন লাগে। 7 দিন পর পর ওষুধ দিতে 7 হয়? দিন পর ওষুধ দেন লাগে। এটা আপনি কি জন্য দেন, কি রোগের এই জন্য? পোকা টোকা, ক্ষেতের পোকা টোকা যাতে মরে, হুম। ছাট পোকা আছে, স্যাঙ্গা আছে, আচ্ছা। তারপরে গাছের ডুকা যাতে ভালো থাকে, ভিটামিন এইসব দেয় আর কি, এই জন্য দিতে হয়। এই জন্য দিতে হয়। আচ্ছা, তো আপনার এই যে 100 ডিসিমাল জায়গার উপরে আপনি যে করলা চাষ করেছেন, এখানে আপনার কেমন খরচ হয়েছে? আপনার কি হিসাব আছে? খরচ হয়েছে আমার কমপক্ষে 1,20,000 টাকা খরচ হয়েছে। 1,20,000 টাকা খরচ হয়েছে। আচ্ছা, আর আপনি কি কেমন আশা করছেন যে আপনার আমার কেমন আশা করছি মনে মনে মোটামুটি 4 লক্ষ টাকা বেচুন। 4-5 লক্ষ টাকা বেচতে গেছেবার মনে করেন যে গেছেবার মনে করেন এই 50 ডিসেম্বরে বেচছিলাম প্রায় 2 লাখ টাকার মতন। আর এই বছর আবার 50 ডিসেম্বর আরো বাড়িয়ে করছি। 100 ডিসেম্বর বেশি হবে আর কি, তবু 100 ডিসেম্বর ধরে 100 ডিসেম্বর ধরছে আর কি। আচ্ছা, তার মানে আপনারা যে করলা চাষ করেন, এটা করে আপনারা মোটামুটি স্বাবলম্বী? হ্যাঁ, স্বাবলম্বী আল্লাহ দিলে। আচ্ছা, এখানে আপনার এখন যেই গাছগুলো আমি দেখতেছি এই পাশে, এগুলার বয়স কতদিন? এটার বয়স অন্তত 1 মাস হয়ই নেই। 1 মাস হয়ই নেই। আচ্ছা, আর থাকবে কতদিন এগুলা? থাকবো 2 মাস, 2 মাস কি 2.5 মাস থাকবে। 2-2.5 মাস থাকবে। 2-2.5 মাস থাকবো। আচ্ছা, আর আপনাদের এখানে একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব কেমন রেখেছেন? একটা দূরত্ব রাখছি আমরা, যে হাতকে বুনছি আমরা 3টা করে গাছ, হাতকে। আচ্ছা, হাতকে 3টা করে গাছ। এটা কি ঘনত্ব বেশি হয়ে যায় না? ঘন হইব না, ওই যে মার যাবো বাবর। মার যাবো। আচ্ছা, আর এখানে কি নেট দিয়েছেন নাকি? হ্যাঁ, সুতার জাংলা। সুতার জাংলা, তাই তো? সুতার জাংলা। আচ্ছা, মানিকগঞ্জে পাওয়া যায় সুতা, থেকে 350 টাকা কেজি। ওখান থেকে নিয়ে এসে ওখান থেকে নিয়ে এসেছি। আর খরচ আছে। এই করলাগুলো বিক্রি করবেন কোথায়? এনে বিক্রি মানিকগঞ্জে বাস স্ট্যান্ড আছে, ধলাশ্বরী ব্রিজ, ওই আড়তে বিক্রি করবো। ও আচ্ছা, আর
এমনিতে আপনার হচ্ছে এই যে কৃষির সাথে আপনি সম্পৃক্ত কত বছর হচ্ছে? এই সম্পদ তো মনে হয় আমি জন্মের থেকেই জন্ম থেকে? এই করলা কিন্তু চাষ করতাম না, ওই নদীর উপর চাষ করতো। হুম। তারপর আস্তে 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 আমগি পেরাই গেছে। করলা কতদিন হলে করছেন? করলা করছি তাও মোটামুটি মিনিমাম 8-10 বছর। 8-10 বছর। করলার আগে কি করতেন? করলার আগে ইরি ক্ষেত করতাম। ইরি ক্ষেত করতেন। তো ইরি ক্ষেতের চাইতে তো এটাতে লাভ অবশ্যই ইরি বেশি। ক্ষেতের থেকে চাইতে লাভ। তারপরে আলু বুনতাম, আলু বুনে সেটা বুটটা, হ্যাঁ। বুটটার পরে ইরি ধান করি। তারপরে দেখছি যে তারপরে দেখছি নয় এই করলা ভাঙ্গে আবার পরে আমরা আলু বুনুম। আচ্ছা, আলু বুনুম, আবার আলু বুনুন। আলু বুনুম, তার মধ্যে আবার বুটটা লাগাম। ভুট্টা হয়ে যায়, মানে সব সময় জমিতে থাকবে, চাষ একটার পর একটার পর একটা থাকবে। এই জমিগুলোকে আপনি লিজ নেওয়া না নাকি? না, এই নিজস্ব জমি সব আমাকে। এই কিন্তু দেখেন সমস্ত জমি আমাকে নিজস্ব। ও আচ্ছা আচ্ছা। এমনিতে আপনাদের এখানে যদি 1 বিঘা জমি কেউ লিজ দিতে চায় বা এক পাখি আপনারা বলেন, তাইলে আপনাদের লিজ নিতে গেলে কেমন টাকা লাগে? ডিসিমাল 1000 টাকা করে। ডিসিমাল 1000, 30 ডিসিমাল 30,000 টাকা। 30,000 টাকা। হুম। তো আপনাদের যে আপনি বলতেছেন যে আপনি ছোটবেলা থেকেই কৃষির সাথে সম্পৃক্ত ছিলেন, কৃষির সম্পর্ক। ঠিক আছে। তো তখনকার কৃষি আর এখন যে কৃষি, তার মধ্যে আপনি কি পরিবর্তন দেখতেছেন? ওখানে পরিবর্তন মানে পরিবর্তন আগেকার থেকে। ওখানে পয়সা লাগে বেশি, কিন্তু ভালো হয় আর কি, পয়সাটা আসে বেশি। মানে এখন খরচটাও বেশি, কিন্তু আপনার হচ্ছে পয়সাটাও বেশি আসে। এই বছর তো বৃষ্টিতে আমাকে এইখানে করলা তো বৃষ্টিতে নষ্ট করে ফেলেছে। একটু বৃষ্টি বেশি এবার, তাই না? বৃষ্টি না হলে আপনাদের আরো ভালো হতো। তো এখন আপনাদের এই যে করলাগুলো আপনার বিক্রি করবেন মানিকগঞ্জ আড়তে। হ্যাঁ, তো এমনি আপনাদের এখন কেমন বাজার যাচ্ছে? ওখানে বাজার যাবে আজকে 1500 টাকা। হ্যাঁ, ওখানে 1500 যায়, এখন 1500। ওখানে 1500 আর কি। দাম একটু বেশি ছিল না? দাম বেশি ছিল, 2200, 2300, 2400 পর্যন্ত ছিল। আগে ছিল কমপক্ষে 15 দিন আগে বেশি। 15 দিন আগে যেগুলো মানে প্রথম এখানে গাছ শেষ, সেগুলো শেষ। এইটা লাগবে আর কি। এটা আচ্ছা আচ্ছা। এখন তাহলে 1500 এরকম বিক্রি হচ্ছে পাইকারি, তাই না? আজকে বেঁচে আছে 1500 টাকা। আজকে কত কেজি বিক্রি করছেন? আজকে আমি বিক্রি করি নাই, আমার ভাইস্তা বিক্রি করছে। আপনার ভাইস্তা বিক্রি করছে? আমার ভাইস্তা বিক্রি করছে। তো এমনিতেই আপনার হচ্ছে সবকিছু মিলায় আসলে কৃষির সাথে আপনাদের মানে সম্পৃক্ত হয়ে আপনাদের কি মনে হয় যে এটা কৃষিতে আসলে লাভ হওয়ার সম্ভাবনা কেমন থাকে? ওখানে লাভ তো সবই, সারের দামটা তো বেশি অত্যাধিক। এক বস্তা সার কিনার না গেল, সার কিনার না গেলে কমপক্ষে 2100 টাকা দেয়। খরচ বেশি। আল্লাহ দিলে মনে করেন যে যদি ক্ষেত হয়ে যায় তাহলে তো আর কোনো নাই, আর যদি না হয় তাহলে তো আর কোনো আসে যায় না, লস হইব। মানে বাজারটা যদি ভালো থাকে বা ফল, এই যে মনে করেন আমি যে খেতে পাইপ দিছি, নদীতে পানি বের করছি, কমপক্ষে পাইপটা আপনি আমার 20,000 টাকা পড়ছে। যদি পাইপ না দিতাম আমার কাছে কিছু হইতো না। এই নিচা খায় সব কিন্তু পানি। আচ্ছা, চলেন আমরা একটু সামনে যাই, আপনি একটু সামনে যান। আমি আপনার তাইলে এবার হচ্ছে করলা উঠাই ফেলছেন না এখানে 2-1 দিন আগে? করলা দেখা যাচ্ছে না। প্রিয় দর্শক, আমরা আসলে চাচ্ছিলাম যে আপনাদেরকে এই ক্ষেত থেকে বা কোনো একটা জায়গা থেকে করলা কেমন ধরে এটা দেখানোর জন্য। এখন হচ্ছে ওনারা যেটা বলছেন যে 2 দিন আগেই তারা এখান থেকে করলা সংগ্রহ করেছেন, যার কারণে আসলে এভাবে করলা দেখা যাচ্ছে না। তবে সামনের একটা জমিতে মনে হয় কিছু করলা আছে, আমরা একটু যাব সেই জমিটাতে গিয়ে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, আপনাদের এক পাখি জমিতে কত কেজি করলা হয় এরকম কোনো হিসেব আছে যে কেমন হতে পারে? ওই এক পাখিতে ঠিক মতন ধরে মনে করেন যে ওই 15 ক্যারেট 16 ক্যারেট এরকম করে হয়। এই যে ক্যারেটে কত কেজি থাকে? 16 কেজি 15 কেজি। আচ্ছা, 15 কেজি বেশি হয়, তাই না? এটা কতদিন পর পর? সেটা এটা হলো 7 দিন পর পরই। 7 দিনও লাগে না, 4 দিন। আচ্ছা, 7 দিনে 2 বার ছিঁড়ে। 7 দিনে 2 বার ছিঁড়ে হয়। আচ্ছা, প্রিয় দর্শক, আসলে সবাই উঠাই ফেলছে, ফলন কম, যার কারণে ফলন কম। এই যাচ্ছে বৃষ্টির কারণে তারা বলছেন যে ফলন একটু কম। তারপরেও আপনারা দেখেন এখানে কিছু আছে, এই পাশে ধরতেছে। প্রিয় দর্শক, আমরা এখন কথা বলছি পাহিলা ব্যাপারীর সাথে। তিনিও এবার করলা চাষ করেছেন। আপনি কত পাখি চাষ করেছেন? 2 পাখি, বেশি করি না, 2 পাখি। 2 পাখি, 60 ডিসিমালের মতো। প্রতি বছরই করেন? প্রতি বছরই করি, হ্যাঁ। আচ্ছা, আপনি কতদিন যাবত এই করলা চাষের সাথে আছেন? অনেকদিন যাবত।
এই দেশে আইসে মতো থেকে কম বেশি আমরা বুনি আর কি। আচ্ছা, গত বছরও করেছিলেন? গত বছর কত পাখি করেছিলেন? গত বছরে তো 2 পাখি করছিলাম, 2 পাখি, 2.5 পাখি, 3 পাখি এরকম করে করেন। তো করলার পাশাপাশি আর কি করেন আপনারা? শসা, ভুট্টা, আলু। তো এই যে ফসলগুলোর মধ্যে মানে করলার করলা বাইঙ্গা আলু বুনুম, আলু আর ভুট্টা, এতে একটু সুবিধা। আর ওই যখন যে একটা সিজন গেল, এই সিজনটা আন সিজন, চকের জমিতে সব পতিত আছে। হ্যাঁ, এটা ভালো কথা বলছেন। আর করলা তো দীর্ঘদিনের ফসল না, এটা একটা সুবিধা যে 2 মাস 2.5 মাসের মধ্যে খেত শেষ, তারপরে আপনার হচ্ছে চালান আইলো লাভ হইলো লস গেল 2 মাসের মধ্যে হয়ে গেল। আপনার জমিটা পতিত থাকতেছে না, এটা একটা বড় ব্যাপার। আপনার কথা যুক্তি আছে। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনার যে জমিতে যে সার দিচ্ছেন বা করলার জমি চাষের কারণে জমিটাও ভালো অবস্থায় থাকলো, পরবর্তীতে আলু বা ভুট্টা যেটাই লাগান সেটা ভালো হবে। মনে করেন যে জমিটা পতিত আছে, এই জাংলা ভাঙ্গা এই জমিনের মধ্যেই মনে করেন ওইটার লগে বা 1 সপ্তাহ পরে পড়ে যাবো। এই যে ক্ষেত্রে পতিত, এই জাংলা না ভাঙলে তেনে নাঙ্গলে ঢুকিয়ে আসবো না। এই যে এখানে যে পতিত পড়ে আছে, জাংলা না ভাঙলে নাঙ্গলে কোনোভাবেই ঢোকার সুযোগ নাই, জায়গায় তো নাই। তাইলে এই ফসলটা আমার বাড়তি না। হ্যাঁ, এই ফসলটা আমার বাড়তি ফসল, এই জন্য একটু সুবিধা করলা চাষের, এটা একটা বড় সুবিধা। এমনিতে কেমন লাগে যে কৃষি কাজ করেন বা কৃষির সাথে সময় দেন? কেমনের মধ্যে আমাকে তো অন্য কোনো দান্দা নাই, আমাকে লাভ হইলে এটা ধরেই থাকতে হইব, লস গেলে এটা ধরেই থাকতে হইব। আমরা তো চাকরি করি না, ব্যবসা করি না। ছেলে মেয়ে আছে? ছেলে মেয়ে আছে, আমার 3 ছেলে। কি করে? লেখাপড়া করে, বড়টার বিয়ে পাস করাইছে, অনেক কোনো কাজ কাম নাই, কি করুম। আচ্ছা, বড়টা এই মুহুরি কাম করে আর কি, উকিলের লগে থাকে, যা কামাই রুজি করে, তার ছেলে মেয়ে আছে, মানে ওদের সংসার নেই। সংসার আমারই আর চালান লাগবে না, এটা তো বাবা মা যতদিন আছেন, বাবা মার তো দায়িত্ব আর সন্তানের উপর আপনার হচ্ছে কখনো শেষ হয়ে যায় না। যতদিন বেঁচে আছেন ততদিন করতেই হবে, দেখতেই হবে, এটাই স্বাভাবিক না? শিক্ষিত ছাড়া তো দেশই চলবো না। হ্যাঁ, সেটাই বলতেছি, বর্তমান যুগে চলবে না, সেটা যে কাজই হোক, একটাই ওষুধ। মনে করেন আমি অশিক্ষিত, আমি কিছু জানি না, তারপরও এই দোকানে যাই, আর যদি লেখাপড়া জানতাম তাহলে তো ওটার লেখা আছে গায়ে, সবকিছু বই যাবে, দাম কেমন কেমন কি সবকিছু আপনি খুঁজে বের করতে পারতেন, আপনাকে ঠকাইতে পারতো না, বের করে হারতাম, আমার ঠকাই হারতাম। মন থেকে আমার যা করে দেয় তাই ওই পরিমাণ মতো কাজ করি, তারপরে আমি আয়ত্তে রাখা করি। আপনি কই দিলেন এটা 5 মিলি দিতে হবে, আমি কি করি 1 মিলি কম দিই, 4 মিলি দিই। দেখা গেল 4টা পদ মিলিয়ে দিবার কইলেন 5 মিলি করে, আমি কি করি আমার 400 মতো 1 মিলি করে কমিয়ে দিই, যাতে আমার ক্ষতি না হয়। দেখা গেল 5 মিলি করে দিলাম, একটা বেশ কমে ক্ষেত আমার নষ্ট হয়ে যাবে। এরকম তো হয়েছে আপনাদের এখানে, আমি দেখলাম যে অনেকের ক্ষেত আপনার নষ্ট হয়ে গেছে। আমার নলেজ এটা ঠিক আছে যে আমি যে লেখাপড়া জানি 5 মিলি করে দিবার ক্ষেত 4 মিলি করে দিই, মানে একটু নিরাপদ যেন থাকা যায়, তাহলে ওরা ক্ষতি করবো না, গাছের ক্ষতি হইব না। অবশ্যই, এই জন্য আমার ক্ষেত ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে চাচা, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম পাহেলা ব্যাপারীর সাথে, এবং তিনি আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা বলছিলেন, এবং তার মধ্যে যিনি এই কৃষিকাজের পাশাপাশি আরও একটা বিষয়ের প্রতি গুরুত্ব আরোপ করলেন, সেটা হচ্ছে যে পড়ালেখার গুরুত্ব। তো আমরা যারা উদ্যোক্তা হতে চাই, সেটা কৃষি হোক বা অন্য যে কোনো ব্যবসা বাণিজ্য হোক, আমাদের প্রথম লক্ষ্য অবশ্যই এটাই থাকবে যে আমরা পড়ালেখা করব, শিক্ষিত হব, তারপর আমরা শুধু কৃষক হতে চাই না, কৃষির উদ্যোক্তা, যেটা মানে একজন উদ্যোক্তা হয়ে যেন আমরা সফল কৃষি উদ্যোক্তা বা অন্য যে কোনো ধরনের ব্যবসায় আমরা সফল হতে পারি, এবং সেই জন্য পড়ালেখা খুবই গুরুত্বপূর্ণ। তো হ্যাঁ, অবশ্যই শিক্ষিত ছাড়া আসলে শিক্ষাই জাতির মেরুদণ্ড বলা হয়। তো প্রিয় দর্শক, আমরা আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেল স্বদেশ এগ্রো, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। হ্যাঁ, ভালো থাকবেন।